প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক নিয়মিত আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস। আজ আমাদের আলোচনার বিষয় পুঁজিবাজারে বৈশ্বিক অর্থনীতির প্রভাব। আর এই আলোচনার জন্য আমরা দুজন অতিথির সাথে কথা বলবো। আমাদের স্টুডিওতে রয়েছেন জিয়াউর রহমান জিয়া, অর্থনীতি বিশ্লেষক ও সম্পাদক অর্থসূচক। জিয়া, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমাদের সাথে জুমে যুক্ত হবেন জনাব আহমেদ রশিদ লালী, সাবেক সহসভাপতি ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং সাবেক সভাপতি ডিবিএ। লালী ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই লালী ভাই আমাদের সাথে যুক্ত হবেন। আমরা শুরু করতে চাই জনাব জিয়াউর রহমান জিয়াকে দিয়ে। তার আগে একটু বলে রাখতে চাই, দেশের পুঁজিবাজার নানান চড়াই উতরাই পরিস্থিতির মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ঘুরে দাঁড়ানোর নানামুখী চেষ্টা রেখেছিল বা চেষ্টা আমরা দৃশ্যমান দেখেছি, কিন্তু বাস্তবে তার কোনো প্রতিফলন আমাদের কাছে দৃশ্যমান হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে বেশ কিছু সংস্কার উদ্যোগও নেওয়া হয়েছিল। এত কিছুর পরেও যখন ঘুরে দাঁড়াতে পারেনি, তখন দেশের বিনিয়োগকারীরা, বিশেষ করে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা, সেটি প্রাতিষ্ঠানিক হোক, বৈদেশিক বিনিয়োগ হোক এবং প্রান্তিক বিনিয়োগকারী, যাদের কথাই বলেন না কেন, তার অপেক্ষায় ছিল একটি নির্বাচিত সরকার এলে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে। এবং নির্বাচিত সরকার এসছে এবং পুঁজিবাজারে এই ঘুরে দাঁড়ানোর বুদবুদ প্রচেষ্টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিছুটা ঘুরে দাঁড়ানোর পদধ্বনিও আমরা পাচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন যে পুঁজিবাজারে অন্তর্বর্তীকালীন সরকারের সময় পুঁজিবাজারের সূচক, প্রধান সূচক নামতে নামতে 4,600 পর্যন্ত গিয়ে ঠেকেছিল, যেটি নির্বাচিত সরকার দায়িত্ব নেবার পর গত 1-1.5 মাসে সেটি বাড়তে বাড়তে এখন প্রায় 5,300 ছুঁই করছে সূচক। আমরা ইতিমধ্যেই দেখলাম যে লেনদেনও প্রায় 1,000 কোটি টাকার কাছাকাছি গিয়ে ঠেকেছিল গত সপ্তাহের প্রায় শেষ কর্মদিবসে বা তার আগের দিন। তো সেই জায়গা থেকে আজকেও পুঁজিবাজারে বেশ একটি পজিটিভ ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি। এরই মধ্যে বৈশ্বিক অর্থনীতির একটি চাপ আমাদের অর্থনীতির প্রায় সব সূচকে আঘাত এনেছে, সেখান থেকে বাদ পড়েনি পুঁজিবাজারও। এই পুঁজিবাজার পরিস্থিতি এখন কেমন আছে, বৈশ্বিক পরিস্থিতিতে পুঁজিবাজার কতটুকু এগোতে পারবে বা কতটা চাপ সামলাতে পারবে, সেসব বিষয় নিয়ে প্রথমেই আলোচনায় যেতে চাই। জনাব জিয়াউর রহমান জিয়া, আপনার বিশ্লেষণ শুনতে চাই, কেমন আছে এখন আমাদের পুঁজিবাজার? আসলে পুঁজিবাজার গত আওয়ামী লীগ সরকারের শেষ সময় থেকেই একটা নাজুক অবস্থার মধ্যে ছিল। নানা অনিয়ম, দুর্নীতি, কারসাজি, এসবের সম্মিলিত একটা ফল আমরা পুঁজিবাজারে দেখেছিলাম। একটা অনাস্থা এবং ফ্লোর প্রাইসের মতো কৃত্রিম ব্যবস্থা দিয়ে টিকিয়ে রাখা হয়েছিল। গত অন্তর্বর্তী সরকারের সময় একটু আশাবাদ তৈরি হয়েছিল, সরকার কিছু উদ্যোগও নিয়েছিল, মনে হয়েছিল যে একটু ঘুরে হয়তো দাঁড়াবে এবং বড় কিছু কাজ হবে, কিন্তু শেষ পর্যন্ত যতটা কথা হয়েছে ততটা কাজ কিন্তু হয়নি। আপনি জানেন যে এখানে সরকারি কিছু লাভজনক কোম্পানি নিয়ে আসার কথা ছিল, আজ পর্যন্ত একটা কোম্পানি আসেনি। কিছু বহুজাতিক কোম্পানিকে নিয়ে আসার কথা ছিল। অ্যাটলিস্ট এসব কোম্পানিতে যে সরকারের যে শেয়ারটুকু আছে, কোম্পানি যে উদ্যোক্তারা যদি, বিদেশি উদ্যোক্তারা যদি তাদের অংশ শেয়ার নাও ছাড়তে চায়, সরকার যে স্টেক আছে তার থেকেও একটা অংশ ছেড়ে হলো বাজারে আসবে, এরকম কথা ছিল। সেটাও কিন্তু হয়নি। সেই উদ্যোগটা কিন্তু সাইফুর রহমান থেকে শুরু করে, মালমুহিত থেকে শুরু করে, আমরা লোটাস কামাল থেকে শুরু করে আমরা বিভিন্ন অর্থমন্ত্রীর সময় শুনেছি, এবং সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সালেউদ্দিন সাহেব সেই বিষয়ে উদ্যোগ নিয়েছেন বলে জেনেছি, কিন্তু ফল আসছে না কেন? সেটি আসছে আসলে আমার মনে হয় কি, যতটা আপনারা বলেন, অনেক সময় অনেক সাময়িকভাবে বেশি পরিস্থিতি খারাপ হলে ওই যে আমরা বলি ঘায়ের মধ্যে একটু উপর দিয়ে মলম দিল, কিন্তু অ্যান্টিবায়োটিক বা প্রকৃত চিকিৎসাটা করলো না। কোনো সরকারি পুঁজিবাজারকে ওইভাবে ধারণ করে এর জন্য যে একটা ঝুঁকি নিয়ে আমূল সংস্কার দরকার, সেই সংস্কারের পথে যায় নাই। যখনই বেশি খারাপ অবস্থা, তখন 2-4টা মিটিং টিটিং করে কিছু কথাবার্তা বলে আশ্বস্ত করার চেষ্টা করেছে। মানুষের হারানো আস্থার একটা অংশ ফিরলেও যদি আর নতুন করে পতন না হয়, এরকম একটা চেষ্টা মনে হয় আমার কাছে ছিল। কিন্তু সত্যিকার অর্থে ভেতর থেকে ধারণ করে পুঁজিবাজারকে কোনো সরকার এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে নাই। এবং সবগুলো সরকারের কিছু ভুল ধারণা ছিল। সেটা হলো যে আমাদের অর্থনীতি কিংবা আমাদের যে শিল্পায়নের যে অর্থায়ন, এখানে পুঁজিবাজার এখনো বড় বেশি ভূমিকা রাখে না, রাখে হচ্ছে ব্যাংকিং সেক্টর। তারা মনে করতো যে ব্যাংকিং সেক্টরে সবচেয়ে বড় ভূমিকা রাখছে, পুঁজিবাজারকে এত নজর দেওয়ার দরকার কি? কিন্তু এটা বুঝতে পারে নাই, কেউ রিয়েলাইজ করে নাই। বিশ্বব্যাপী এটা চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু ব্যাংকিং সেক্টরের চেয়ে পুঁজিবাজারই অনেক বেশি অর্থায়ন করে উন্নত দেশগুলোতে। কারণ কি, আপনি তো, আমরা সবাই জানি যে
ব্যাংকে হচ্ছে স্বল্প মেয়াদী আমানত নেয়, স্বল্প মেয়াদী আমানত নিয়ে যখন দীর্ঘমেয়াদী ঋণ দেয়, তো মিসম্যাচের কারণে কিন্তু একটা নানা ধরনের অঘটন ঘটে। আমরা দিনের পর দিন খেলাপি ঋণের রেকর্ড দেখছি, লুটেরারা নানা অজুহাতে নানা কোম্পানি, কাগজে কোম্পানি তৈরি করে টাকা সরিয়ে নিয়ে গেছে দেখছি। এবং আমার কেন জানি মনে হয় যে আমলাতন্ত্র এবং বাংলাদেশ ব্যাংক তারাও কখনো চায় না যে পুঁজিবাজারটা আসলে তার সঠিক জায়গায় দাঁড়াক। যখনই পুঁজিবাজার বিকশিত হয়ে যাবে, মানুষ আর উদ্যোক্তরা ব্যাংকমুখী হবে না, পুঁজিবাজার থেকে অর্থায়ন হবে, তখন কিন্তু ব্যাংকে যারা আছেন, কেন্দ্রীয় ব্যাংকে যারা আছেন, অন্যরা যারা আছেন, তার মানে তাদের জায়গাটা বোধহয় ছোট হয়ে গেল, যে এখন একটা বিশাল অধিপতি সাম্রাজ্যের সে সাম্রাজ্যটা অনেক ছোট হয়ে গেল। এইভাবে নানামুখী জায়গা থেকে বাধা ছিল এবং সরকারের রাজনৈতিক সদিচ্ছারও অভাব ছিল, সেই কারণে আসলে আলোর মুখ দেখে নাই। এবং আমি এখানে আপনাকে একটু আরেকটু কমপ্লিমেন্ট দিতে চাই। সেটি হলো, আমরা এর মধ্যে শুনেছি যে আপনি যেটি বললেন যে কেন্দ্রীয় ব্যাংক বা ব্যাংক ব্যবস্থাপনা তারা তাদের স্টেকটা ছাড়তে চায়নি, কিন্তু যেটি বলা হয় যে আমলাতন্ত্র এই সরকারি শেয়ারগুলো বা বিদেশি কোম্পানির শেয়ার যেগুলো সরকারি স্টেক আছে সেটি বাজারে ছাড়বার ক্ষেত্রে আমলাতন্ত্র বড় বাধা। আপনি কি তাই মনে করেন? আমিও তাই মনে করি। আপনি জানেন যে একটি কোম্পানি যখন তালিকাভুক্ত হয় তখন কিন্তু নানা ধরনের নজরদারির মধ্যে চলে আসে। আপনার স্টক এক্সচেঞ্জ, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ইভেন মার্চেন্ট ব্যাংক, ব্রোকার হাউস, বিনিয়োগকারীরা তাদের নিজের প্রয়োজন, নিজের গরজও কিন্তু নানা খোঁজ খবর রাখার চেষ্টা করে। কখনো কখনো কিছু অনিয়ম বড় মোটা দাগে চোখে পড়লে তারা নিয়ন্ত্রক সংস্থার কাছে নিয়ে যায় কিংবা মিডিয়ার কাছে তুলে ধরে। আমলারা চিন্তা করেন যে এই যখন হবে, এখন একটা কোম্পানিতে পরিচালক হিসেবে থেকে একজন আমলা দেখা গেলো 3টা-4টা গাড়ি ব্যবহার করছে, তার বউ বাচ্চা ওই কোম্পানির গাড়িতে চলাফেরা করছে। এই যে জায়গাটা সাম্রাজ্যের মতো করে, পৈতৃক সম্পত্তির মতো করে ইউটিলাইজ করার যে জায়গা, সেই জায়গাগুলো কিন্তু কমে যাবে। এটা একটি বিষয়। আপনি সম্প্রতি একটা লিস্টেড কোম্পানির ক্ষেত্রেও পর্যন্ত এরকম শুনেছি। আপনি তেলের দামের কথা বলেন, আমরা তেল আমদানি করি হচ্ছে ডলারে, তাই না? সে আমদানির যে ডলার আমদানি বাংলাদেশ এখানে ব্যাংকে টাকায় পে করা হয়, পে করে সেই ডলারটা আবার আরেক জায়গায় বিক্রি করা, এরকম একটা সিন্ডিকেট পর্যন্ত আছে। তো এরকম নানা ধরনের সুযোগ সুবিধা, অনৈতিক অবৈধ সুযোগ সুবিধা কিন্তু আমলারাও বিভিন্ন কোম্পানি নিয়ে থাকেন। বিআইটিবিসি একটি কোম্পানি ধরেন, সেটাতে তো আপনার সরকারি প্রতিনিধি আছে, এটা যদিও লিস্টেড। এইরকম করে অনেক কোম্পানিতেই কিন্তু সরকারি পরিচালকরা আছেন, বিভিন্ন সচিব, উপসচিব, অতিরিক্ত সচিব, এবং তারা চান না কখনোই তাদের গ্রিপের বাইরে চলে যাক, তাদের সুযোগ সুবিধা জায়গাগুলো সংকুচিত হয়ে আসুক। এটা একটি নিঃসন্দেহে একটি বড় বাধা। কারণ না হয় তারা যদি সহযোগিতা করতেন, তাহলে আসলে বিভিন্ন সরকারের সময় যে উদ্যোগগুলো নিয়েছে, সে উদ্যোগগুলো 10% হোক, 20% হোক, শতভাগ না হোক, আলোর মুখ কিন্তু দেখতো। মানে আপনি বলছিলেন যে আসলে সরকারের যতটুকু উদ্যোগ বা আগ্রহ ছিল সেটি আমলাতান্ত্রিক বাধার কারণে সেটি কার্যকর হতে পারেনি। আসলে সুলতান ভাই, সরকার তো নীতিগত সিদ্ধান্ত নেয়, বাস্তবায়ন তো আমলাতন্ত্রই করে, তাই না? এই বাস্তবায়নের জায়গাতেই নানা ধরনের ফ্যাক্টরা তারা তৈরি করতে থাকে এবং সরকারকে তখন মিসগাইড করে। সেই কারণে আসলে আমরা এই সফলটা দেখি নাই। আমরা আপনি বলছিলেন আমলাতন্ত্রের কথা, কিন্তু এই একটি মাত্র আমলাতন্ত্রের কারণে বা সরকারি শেয়ার না আসবার কারণেই কি বাজারের এই পরিস্থিতি, না, বাজার ঘুরে দাঁড়াতে পারছে না? নিশ্চয়ই না। সরকারি শেয়ার আসলে বাজার খুব বেশি ভালো হবে এটা আশা করার কোনো কারণ নাই। কারণ হচ্ছে যে সরকারি শেয়ারে এখানে আমাদের জন্য একটা অনেক সময় বিপদ ডেকে আনে। আপনি দেখবেন যে অনেক সরকারি শেয়ারে যে রিজার্ভ ছিল, বিশাল অঙ্কের রিজার্ভ, গত আওয়ামী লীগ সরকার একটা তালিকাভুক্ত কোম্পানি, সেই কোম্পানির রিজার্ভ সে নিয়ে গেছে তার প্রয়োজন মেটানোর জন্য, সরকারের জন্য আর্থিক সংকট চলছিল। সুতরাং এখানে কিন্তু মাইনরিটি শেয়ার হোল্ডার কিংবা সাধারণ শেয়ার হোল্ডারের স্বার্থের কথা অনেক সময় ভাবা হয় না। কিংবা আপনি ধরেন তিতাস গ্যাসের মতো কোম্পানি 2016 সালে পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগের একটা ধাক্কা লেগেছিল ওই তিতাস গ্যাসের একটা ইস্যুকে কেন্দ্র করে। তিতাস গ্যাস নিজে তো গ্যাস বিক্রি করে, পাশাপাশি অন্য কোম্পানির গ্যাস তার পাইপলাইনের মাধ্যমে সঞ্চালন করে বিক্রি করে এবং তার বিনিময়ে একটা চার্জ পায়, এটাকে বলা হয় হুইলিং চার্জ। ওই সময় বিইআরসি যেটা আছে, বাংলাদেশ গভর্নমেন্টের একটা রেগুলেটরি কমিশন, তারা এনার্জি রেগুলেটরি কমিশন, তারা করলো কি, শুনানি করলো, তাদের মতো করে একটা সিদ্ধান্ত নিয়ে আপনার হুইলিং চার্জ কমিয়ে দিল, যার ফলে লাভজনক অবস্থা থেকে লোকসানে চলে গেল আপনার তিতাস। অথচ এটি কিন্তু লিস্টেড কোম্পানি, এখানে অসংখ্য বিনিয়োগকারী ভাগ্যের ব্যাপার আছে। সরকারি শেয়ার আসলেই যে বাজার ঘুরে দাঁড়াবে, বিনিয়োগকারীদের লাভ হবে তেমনটি নয়। জনাব জি, আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ফিরবো আপনার সাথে আবার আলোচনায়। আমরা যেতে চাই, আমাদের সাথে যুক্ত আছেন জনাব আহমেদ রশিদ লালী। লালী ভাই শুনতে পাচ্ছেন? লালী ভাই শুনতে পাচ্ছেন? আওয়াজটা একটু হ্যাঁ, লালী ভাই আমাদেরকে শুনতে পাচ্ছেন তো না? জি জি পাচ্ছি। আচ্ছা লালী ভাই, আমরা আলোচনা করছিলাম যে আজকের আমাদের আলোচনার বিষয় পুঁজিবাজারের বৈশ্বিক অর্থনীতির প্রভাব। কেমন প্রভাব পড়েছে, বৈশ্বিক যে অর্থনৈতিক চাপ সেটির প্রভাব কতটুকু পুঁজিবাজারে পড়েছে? আমরা দেখলাম অন্তর্বর্তীকালীন সরকারের চেয়ে নির্বাচিত সরকারের 1.5 মাসে প্রায় 700-800 পয়েন্ট সূচক বেড়েছে এবং লেনদেনের অঙ্ক বাড়ছে বলে প্রতীয়মান হচ্ছে।
এরই মধ্যে আপনি দেখছেন কিনা যে বৈশ্বিক প্রভাবটা পুঁজিবাজারেও পড়েছে? ওকে, ধন্যবাদ। দেখেন, আমাদের যে বৈশ্বিক অবস্থা, যে যুদ্ধের অবস্থা, সেটার উপরে কিন্তু বাজার একটা ভালো রিয়াকশন দিয়েছে। আপনি 28 তারিখ থেকে শুরু হয়েছে ফেব্রুয়ারি মাসের, সেখান থেকে আপনি দেখেন বাজারটা কিন্তু সমানভাবে রিয়াকশন দিয়ে যাচ্ছে। এবং যেদিন সিজ ফায়ার হয়েছে সেদিন তো 190 পয়েন্ট পর্যন্ত বেড়েছিল, পরে 135 পয়েন্টে বন্ধ হয়েছিল। বাট এখন যেমন সিজ ফায়ার চলছে, কিন্তু যে এগ্রিমেন্টটা হয় নাই ইরান আর আমেরিকার ভিতরে, তো দেখেন আজকে বাজারটা একটু মিক্সড দেখা যাচ্ছে। হ্যাঁ, সো এনিওয়ে বাজারটা এই অবস্থায় একটা রিয়াকশন রেগুলার দিয়ে যাচ্ছে। আমার যে জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম, যেটা জিয়া ভাই কিছুটা টাচ দিয়েছে, সেটা হলো যে দেখেন, আপনার কোম্পানি, যেটা সরকারি কোম্পানি বাজারে আসলে বাজারের ডেপথ বাড়ে, এক। দুই নাম্বার হলো বাজারের নতুন বিনিয়োগকারীরা যুক্ত হয় সে বাজারের সাথে, যারা ছোট সেভার্স যারা আছে, সঞ্চয়ী হিসাব যাদের আছে, তারা তাদের টাকাটা নিয়ে পুঁজিবাজারে ইনভেস্ট করে নতুন ইসের সাথে, নতুন কোম্পানি আসলে সেটার সাথে তারা যুক্ত হন। সো বাজারের ডেপথ বাড়ে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে দেখেন আমাদের বিএসইসির হাতে যে কোম্পানিটা, যেটা আমরা ব্লু চিপ কোম্পানি বলি, যেটা হলো সিডিবিএল, এই সিডিবিএল এর কিন্তু রেগুলেটর হলো বিএসইসি। তাহলে এই সিডিবিএলটা কেন লিস্টিং হচ্ছে না? এই 2-2.5 বছর হয়ে গেল আজকে, পুরা খরার মধ্যে আছে, সাপ্লাই সাইড একেবারেই বন্ধ, কোনো সাপ্লাই নাই। তো যেটা হাতে আছে, যেটা ব্লু চিপ কোম্পানি, এবং এই সিডিবিএল কে তো বিনিয়োগকারীরাই ফিস দেয়, নানান ভাবে ফিস দেয় তাদেরকে, প্রত্যেক ট্রেডে তাদেরকে একটা ক্লিয়ারিং এর টাকা দেয়। সো এই টাকাটা যদি লিস্টিং হয় সিডিবিএল, তাহলে এই টাকাটা তো বিনিয়োগকারীদের কাছে ডিভিডেন্ড আকারে ফেরত আসে। তাহলে এই আজকে 1000 কোটি টাকা উনাদের সঞ্চয় আছে। তাহলে এই টাকাটা, এই সিডিবিএলটা কেন লিস্টিং করানো হলো না এতদিন? 2.5 বছর, 2.25 বছর হয়ে গেছে। এই এসিসি কেন 1.5-2 বছর হয়ে গেল, এই এসিসি কেন উদ্যোগ নিল না? আমরা ভালো শেয়ার এদিকে দেখি ওদিকে দেখি, কেন হচ্ছে না? সো এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। আমরা শুধু সরকারের দিকে চেয়ে থাকবো আর আমাদের হাতে যেগুলো আছে সেগুলো আমরা বাজারে আনতে পারবো না, এইটা তো আমি মানতে পারি না। সো কাজেই আমাদের এসিসি কে এদিকে চিন্তা করা উচিত, ওনারা কিভাবে এই সিডিবিএলটাকে লিস্টিং করাবেন। সিডিবিএল ইজ রেডি, আমি বলে দিচ্ছি, সিডিবিএল ইজ রেডি। 1-1.5 মাসের ভিতরে কিন্তু সিডিবিএল বাকি কাজগুলো সেরে বাজারের একটা হিট করতে পারে। আনফরচুনেট এটা। ধন্যবাদ লালি ভাই। আমরা শুনছিলাম আপনি বলছিলেন যে সরকারি শুধু শেয়ারের পেছনে না ছুটে আমাদের হাতে এখন পর্যন্ত যেহেতু কোনো অন্তর্বর্তীকালীন সরকার বা বিশেষ করে আওয়ামী লীগ সরকারের পতনের পর এ যাবৎকাল পর্যন্ত কোনো কোম্পানি এখন পর্যন্ত লিস্টেড হয়নি, সেক্ষেত্রে বিএসইসির হাতে নিজস্ব আগে নিজে শুরু করে অন্যদের পথ প্রশস্ত করে দেওয়ার একটি প্রচেষ্টা হয়তো নেওয়া যেত। আমরা ফিরবো আলোচনায়, তার আগে নিচ্ছি একটি বিরতি। আপনারা আমাদের সঙ্গেই থাকুন প্রিয় দর্শক, ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমি সুলতান মাহমুদ আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমাদের আজকের আলোচনার বিষয় পুঁজিবাজারে বৈশ্বিক অর্থনীতির প্রভাব। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। স্টুডিওতে রয়েছেন জিয়াউর রহমান, অর্থনীতি বিশ্লেষক ও সম্পাদক অর্থসূচক, এবং রয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সভাপতি এবং ডিবি এর সভাপতি সাবেক আহমেদ রশিদ লালি। আপনাদের দুজনকে স্বাগত জানিয়ে আবার আলোচনায় ফিরছি। জনাব জিয়া, যেটি লালি ভাই বলছিলেন যে লিস্টিংয়ের বিষয়টি ওনার আলোচনায় একটু বেশি প্রায়োরিটি পেল, যে এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার বা আওয়ামী লীগ সরকারের পতনের পর আজ অবধি কোনো নতুন কোম্পানি বাজারে তালিকাভুক্ত হয়নি, যে কারণে যারা বিনিয়োগকারী তাদের আগ্রহটা এখন পর্যন্ত সেটি তারা কোথায় বিনিয়োগ করবেন, ভালো ইনস্ট্রুমেন্ট পাচ্ছেন না। সেক্ষেত্রে লালি ভাই যেটি বলছিলেন যে যেটি বিএসইসির হাতের মধ্যে আছে
যেটি সিডিবিএল, সেন্ট্রাল ডিপোজিটরি সিস্টেম লিমিটেড, সেটিকেও তো আনতে পারতো। এটি তো ভালো কোম্পানি, ব্লু চিপস কোম্পানি, তো সেটিকেও আনা গেল না। আসলে এই লিস্টিংয়ের বিষয়টি কতখানি প্রভাব ফেলেছে মার্কেটের এই অবস্থার জন্য? নিঃসন্দেহে প্রভাব ফেলেছে। দুটা দিক আছে লিস্টিং এর। একটি হচ্ছে যে ভালো কোম্পানি যদি লিস্টেড হয় তো বাজার তো ভালো হয়, অনেক নতুন বিনিয়োগকারী আছে, নতুন ফান্ড আসে। আবার যদি খারাপ লিস্টিং হয় তাহলে সেটারও একটা ইম্প্যাক্ট বাজারে হয়। আমরা গত সরকার বলতে আওয়ামী লীগ সরকারের সময় যেটা দেখেছি, অনেক জাং কোম্পানি এসছে। এই জায়গা থেকে শিফটের জন্য দরকার ছিল কিছু ভালো কোম্পানি আনা, এবং ভালো কোম্পানি আসলে আর আরেকটি কারণে আপনি সেকেন্ডারি মার্কেটে শেয়ার দাম বাড়লো কমলো, লেনদেন বাড়লো কমলো, তাতে আসলে অর্থনীতির বড়ভাবে কিছু লাভ হয় না তো, তাই না? ব্যক্তি বিনিয়োগকারী বা প্রতিষ্ঠানগুলো হয়তো সচল থাকে, সেটাও দরকার আছে। কারণ এই সেকেন্ডারি মার্কেট যদি ভাইব্রেন্ট না থাকে তাহলে এই মার্কেটে ভালো কোম্পানি আসবে না বা ভালো কোম্পানিকে ধারণ করতে পারবে না। কিন্তু এটি তো একটি শর্ত, আপনি যদি প্রাইমারি মার্কেটে সচল না করেন, কোম্পানি না আসে, এখান থেকে টাকা তুলে যদি ব্যবসা এক্সপানশন না করে, তাহলে ইকোনমিতে এই বাজার খুব বড় কোনো ভূমিকা রাখতে পারবে না। তো এই জায়গাটা কিন্তু আমরা যথেষ্ট অবহেলা গত সময়ে, গত 20 মাস, 5 আগস্টের পর হিসাব করলে 20 মাসের উপরে হয়, এই 20 মাসে একটি কোম্পানি পর্যন্ত আসেনি। এটি খুব দুর্ভাগ্যজনক ছিল। এবং লালি ভাইয়ের সাথে আমিও তো একমত। আপনি আমলাতন্ত্রের কথা বলবেন, হয়তো সরকারি কোম্পানিগুলো আসলো না, বহুজাতিক কোম্পানি আসলো না, যে কোম্পানিটা হাতের মধ্যে আছে সেই কোম্পানি সহজে আসতে পারতো। এটা মোটামুটি একটা অনেক প্রফিটেবল কোম্পানি। আমরা ভালো কোম্পানির কথা বলছি, প্রফিটেবল কোম্পানি। এবং কর্পোরেট স্ট্রাকচার আপনি জানেন অনেক ভালো। এটাতে স্টক এক্সচেঞ্জ আছে, স্পন্সর হিসেবে কিছু ব্যাংক আছে, স্পন্সর হিসেবে আছে আপনার কয়েকটা বড় ভালো কর্পোরেট। এইরকম একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটি যদি না আসে সেটি দুর্ভাগ্যজনক। এবং এটির জন্য আমলার সিদ্ধান্ত দরকার নাই, এটির জন্য প্রধানমন্ত্রীর কোনো দরকার নাই, অনুমোদন অর্থ মন্ত্রণালয়ের। এটা এসএসসি সরাসরি নিজেই পারতো। এবং আর পারতো কারা? উদ্যোক্তা। তাহলে হয় এসএসসির দিক থেকে ঘাটতি ছিল, গাফিলতি ছিল, অথবা এই কোম্পানিতে যারা আছেন উদ্যোক্তা হিসেবে বোর্ডে যারা বসেন তাদেরও তাদেরও সদিচ্ছার অভাব ছিল। আমার কেন জানি মনে হয়, আমি খুব দুঃখের সাথে বলছি, কেউ যদি ভুল না বোঝেন, আমার কেন জানি মনে হয় বাংলাদেশে আমাদের সামগ্রিকভাবে আমরা সবাই কেউ কোনো কিছু স্টেক ছাড়তে চাই না, শুধু ভোগই করতে চাই। এই কোম্পানিটা যেহেতু লাভজনক, তারা মনে করেন যে এটা যখন তালিকাভুক্ত হবে এর মুনাফার তো ভাগ আমার সাধারণ বিনিয়োগকারীদের দিতে হবে, আমি কেন মুনাফার ভাগ দেবো, আমরা শুধু একলাই খাবো। এই যে একটি অবস্থা, এখনকার সময় আসছে, যদি আপনি সিডিবিএল সত্যি সত্যি বাজারে না আসতে চায়, অনিচ্ছুক, দরকার পড়লে আরেকটি সিডিবিএল তৈরি করেন, আপনি ওপেন করে দেন, তাও কম্পিটিশন তৈরি হোক। কিন্তু আপনি এবং লালি ভাইয়ের কথা থেকে একটি বিষয় আমার কাছে মনে হচ্ছে যে আপনারা বলছেন যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন চাইলেই কি পারে কিনা, কারণ এখানটাতে যেহেতু উদ্যোক্তারা আছে, অন্যান্য শেয়ার, তাদের আগ্রহটা তো থাকতে লাগবে, নিঃসন্দেহে তাদের অ্যাপ্লিকেশনটা তো আপনার বিএসইসি তে পৌঁছাতে লাগবে। এখন যদি উদ্যোক্তাদের পর্যায় থেকে যদি বিএসইসি তে না পৌঁছায়, আপনি বলছেন ব্লু চিপস কোম্পানি বা লাভজনক কোম্পানি, প্রফিটেবল কোম্পানি, ভালো ব্যবসা করছে, তো সেটি হয়তো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন গ্রহণ করবে, তারা জানেন আদ্যপান্ত, কিন্তু অ্যাপিলটা তো উদ্যোক্তাদের পক্ষ থেকে থাকতে লাগবে। সেটি তো এখন পর্যন্ত এসছে বলে আমরা জানি না। আমি যতটুকু ভেতরের খবর জানি, আমাদের উদ্যোক্তাদের মধ্য থেকেই আগ্রহের যথেষ্ট ঘাটতি আছেন, কেউ এই লাভজনক কোম্পানিকে লিস্টেড করতে চান না। ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে আলোচনায়। জিয়া, আমি আবার একটু লালি ভাই আপনার কাছে আসতে চাই। লালি ভাই, এই যে লিস্টিং নিয়ে বলছিলেন যে সিডিবিএল লিস্টিং হয়নি, একটি হতে পারত, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় কোম্পানি লিস্টিংয়ের ক্ষেত্রে নতুন কিছু শর্ত বা সংস্কারের কথা আমরা শুনেছি। তার প্রভাব, এই যে নতুন উদ্যোগ নেওয়া হলো, নতুন কন্ডিশন দেয়া হলো, তাতেও কেন এখনো পর্যন্ত কোনো অ্যাপ্লিকেশন পড়লো না, বা আমরা দেখলাম না যে বিএসইসিতে কোনো আবেদন পড়েছে নতুন কোম্পানি তালিকাভুক্ত হওয়ার? যদি আবেদন না থাকে তাহলে বিএসইসি বা সেটিকে কিভাবে সেই কাজগুলো করবে? আপনার বিশ্লেষণ শুনতে চাই। জি, ধন্যবাদ। দেখেন, সিডিবিএল আমার নলেজ হিসাবে 5 বছর আগের থেকেই তারা লিস্টিং এর জন্য, বরং তার আগের থেকেই তারা লিস্টিং এর জন্য রেডি অবস্থায় আছে। সো আমি এই কারণেই বললাম যে সিডিবিএল 1 মাসের 1.5 মাসের ভিতরে কিন্তু এইটা বাজারে আপনি সিডিবিএল কে আনতে পারেন। আচ্ছা, এখন ডিএসসি কিংবা এসইসি থেকেও যদি চেয়ারম্যান সাহেব যদি বলে যে আপনারা এটাকে লিস্টিং এর জন্য কেন আবেদন করছেন না, এক পায়ে দাঁড়ানো সিডিবিএল সাথে সাথে লিস্টিং এর জন্য অ্যাপ্লাই করে দিবে। সো আমার মনে হয় কি, সুলতান ভাই, দেখেন যে আপনি একটা মার্কেটিং যদি না করেন তাহলে কিন্তু আজকে আবুল খায়ের গ্রুপ নাই। আপনি বলেন না আবুল খায়ের গ্রুপকে, ভাই আপনাকে তো গিয়ে মার্কেটিং করতে হবে যে ভাই
কোম্পানি, এটা সেকেন্ড জেনারেশন আসলে পরে এই কোম্পানিতে প্রবলেম শুরু হয়ে যাবে। আপনি এটাকে যদি লিস্টিং করায় দেন প্রফেশনালি মানুষদের সাথে হ্যান্ডেল করে কোম্পানি, তাহলে 100-150 বছর আপনি ফ্রুট খাইতে পারবেন, এইটার ফল আপনি খেতে থাকবেন, 1-150 আপনার পরিবার খেতে পারবে, বাচ্চারাও খেতে পারবে। সো এই জিনিসগুলা, এবং এতে করে হলে ইন্টারন্যাশনালি আপনি কোটেড হবেন। এইটা করলে পরে আপনি এই ট্যাক্স সুযোগ সুবিধা পাবেন। এইটা লিস্টেড হলে আপনি এইটা শেয়ারটা ব্যাংকে রেখে সহসাই লোন পেয়ে যাবেন। এই যে কিছু কিছু জিনিস, এগুলো তো মার্কেটিং এর বিষয়। আপনি আবুল খায়ের গ্রুপ আছে, পিএইচপি গ্রুপ আছে, আপনি কয়টার নাম বলবো বলেন না, মাল্টিন্যাশনালের মতো কোম্পানি এগুলা। না, লালি ভাই, So, আপনি এইগুলোকে বলছিলেন যে আপনাকে তো ঢাকা মার্কেটিং এর স্টক বিষয়টা এক্সচেঞ্জকেও বলছিলেন। একটা আমরা নিতে হবে। লালি ভাই, আমরা ইতোপূর্বে দেখেছি যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে দেশের গণ্ডি পেরিয়ে পাশ্চাত্যের দেশগুলোতে পর্যন্ত বিভিন্ন দেশে তারা রোড শো করেছে যাতে সেখান থেকে বিনিয়োগ আসে, উৎসাহিত হয়। কিন্তু তখনও কিন্তু এই কোম্পানিগুলোকে ইনভাইট করা বা তাদেরকে মার্কেটে নিয়ে আসবার ইন্টারনাল কোনো উদ্যোগ আমরা কিন্তু দেখি নাই। এখন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের এখানটাতে দুর্বলতাটা কি? তাদের মার্কেটিং করবার ক্ষেত্রে তাদের উপরে কতখানি দায়িত্ব আছে যে তারা মার্কেটিং করবে? না, সুলতান ভাই, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন মার্কেটিং করবে না। এইটার মার্কেটিং এর টোটাল 100% দায় এবং দায়িত্বটা হইল স্টক এক্সচেঞ্জ গুলোর। স্টক এক্সচেঞ্জ গুলো এই কোম্পানির সাথে মিটিং করবে, বসবে, ইন্ডিভিজুয়ালি বসবে, তাদেরকে বোঝাবে কি কি সুযোগ আছে, কি কি ট্যাক্স ওয়েভার আছে। আপনি ট্যাক্স ওয়েভার যা আছে এখান থেকেই তো আপনি দিতে পারেন, ডিভিডেন্ড দিতে পারেন, যে ট্যাক্স ওয়েভারটা পাবেন আপনি। লিস্টিং হলে যে ট্যাক্স ওয়েভারটা পাওয়া যাবে। জি সরি, জি, বলছি যে লিস্টিং হলে তখন যে ট্যাক্স ওয়েভারটা, নন লিস্টিং কোম্পানি এবং লিস্টিং কোম্পানির মধ্যে যে ফারাকটা আছে সেটিই তো ডিভিডেন্ড হিসাবে আপনি দিতে পারেন, সেটাই বলছিলেন হয়তো আপনি। এক্স্যাক্টলি সুলতান ভাই, আমি সেই কথাটাই বলছি যে ওই ট্যাক্সের যে ডিফারেন্স আছে সেটাই তারা ডিভিডেন্ড আকারে দিতে পারে। সো এই জিনিসগুলো তো আপনি যতক্ষণ মার্কেটিং না করেন ততক্ষণ তো এই জিনিসগুলো হবে না। আপনি মার্চেন্ট ব্যাংক, ইস্যু ম্যানেজার, এরা মার্কেটিং করবে। সো দে উইল ব্রিং ইন দিস কোম্পানি। সো এইটা আপনি দেখেন আজকে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের মার্কেটিং ডিপার্টমেন্টের পুরো দুনিয়া চড়ায় বেড়ায় মার্কেটিং ডিপার্টমেন্টের লোকরা, কোথায় ভালো কোম্পানি পাবো ঝাপ করে ধরবো। সো আমাদের স্টক এক্সচেঞ্জ গুলোর এই মার্কেটিং ডিপার্টমেন্ট যদি থাকে, এরা উদ্বুদ্ধ করবে এবং এইটার পিছনে কাজ করবে মার্চেন্ট ব্যাংক, ইস্যু ম্যানেজার, এরা খাট করে এটার সাথে লাগা যাবে যে এই একটা কোম্পানি। সো এই কাজগুলাকে স্টক এক্সচেঞ্জকে করতে হবে। আপনি আজকে দেখেন আমাদের যেটা কি, একটা তো গেল আপনার এই যুদ্ধকালীন অবস্থায় বাজার উপরে একটা ঝড়ঝাপটা গেল। সেকেন্ড ঝড়ঝাপটা দেখেন আরেকটা, আমাদের এই এক এক দিন পত্রিকায় এক একজনের নাম আসে যে এসইসি চেয়ারম্যান। আমি মাননীয় অর্থমন্ত্রীকে অনুরোধ করতে চাই যে ভাই, আপনারা যদি এই কমিশন রাখতে চান তাহলে বলে দেন যে ভাই এই কমিশন উইল এক্সিস্ট। ধন্যবাদ, তাহলে ধন্যবাদ লালি ভাই। বিনিয়োগকারীরা বিনিয়োগটাকে কিভাবে সাজাবে সেইভাবে ওনারা করবে। আর তা না হলে পরে যদি চেঞ্জ করতে হয় 2 মাসেও আপনারা চেঞ্জ করতে পারলেন না, চেঞ্জ করেন না, আপনাকে আনতে হবে মার্কেটের মানুষ। এই মার্কেটে যারা লালি ভাই, আপনাকে ধন্যবাদ। আপনার কাছ থেকে আবার শুনবো আলোচনা। আমি একটু জিয়া আপনার কাছে যেতে চাই, যেটি লালি ভাই বলছিলেন যে আসলে মার্কেটিং করা হচ্ছে না এখানে। এই দায়টি এখন লালি ভাইয়ের কথা থেকে যেটি বেরিয়ে এসছে সেটা ডিএসসি এবং সিএসসি, আমাদের দুটি স্টক এক্সচেঞ্জ, আসলে তারা কি সত্যি সত্যি অর্থে মার্কেটিং এর দায়িত্ব পালন করছে না বা কেন করছে না? আসলে বাজারটা তো তাদেরই, দিন শেষে এসএসসির বাজার না, বাজার কিন্তু স্টক এক্সচেঞ্জেরই। সুতরাং তাদেরই দায়িত্ব এই বাজারটা কতটা বড় করবে। বাজার যত বড় হবে তার মুনাফা, তার ইনকাম সবই কিন্তু তত বাড়বে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই মানদাতা আমলের দৃষ্টিভঙ্গি নিয়ে কিন্তু দুইটি স্টক এক্সচেঞ্জ চলছে। এই যে কটা ডিপার্টমেন্ট ছিল সেই কটা ডিপার্টমেন্টে কোন রকম দিন কাটাচ্ছে। আপনি জানেন সর্বশেষ বছরে পরিচালন মুনাফা তো হয়নি, ব্যাংকে টাকা রেখে যে ইন্টারেস্ট পেত তা দিয়েও কিন্তু
ঢাকা স্টকে প্রফিটেবল অবস্থায় আসেন, লোকসান দিতে হয়েছে, নিট লোকসান। এমন একটা অবস্থার মধ্যে যে মরিয়া চেষ্টা স্টক এক্সচেঞ্জগুলোর মধ্যে থেকে থাকা দরকার ছিল মার্কেটিং এর, সেটি কিন্তু হয়নি। আমরা 7-8 বছর আগে দেখেছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জে মার্কেটিং নামে একটা ডিপার্টমেন্ট খোলা হয়েছিল। সেই ডিপার্টমেন্টের কাজ কি, আদৌ সেই ডিপার্টমেন্টে আছে কিনা সেটাও জানি না। 3-4 বছর আগে একটা মিটিং করেছিল আইপিওর জন্য, তাদের যে নতুন বিল্ডিং হয়েছে সেখানে, এবং সেখানে গণহারে 100 উদ্যোক্তাকে দাওয়াত দেওয়া হয়েছিল। 100 উদ্যোক্তাকে দাওয়াত দেবেন, তাদের বক্তব্য শুনবেন, এইভাবে কোনো উদ্যোক্তা বাজারে কনভিন্স হবে বলে আমার মনে হয় না। সুতরাং আমার ওই 1-to-1 বেসিসে যেতে হবে, ডোর টু ডোর যেতে হবে, বসতে হবে, সেগুলো তাদের সমস্যা কি, তারা কি কারণে ভয় পায় সেগুলোও শুনতে হবে। এই ভয়টা কি যৌক্তিক নাকি অযৌক্তিক, বাস্তব নাকি বাস্তবসম্মত না, সেগুলো করতে হবে। কোথাও যদি ফাইন টিউনিং করা লাগে, কোনো তাদের আইন কানুন চেঞ্জ করার মতো যোগ্য মানে যৌক্তিক পয়েন্ট যদি তুলে ধরেন, সেগুলো এনে কিন্তু আপনার এসএসসির সাথে হোক, অন্যদের সাথে হোক, নেগোসিয়েট করতে পারে। সেই জায়গাগুলো কিন্তু হয় নাই। এবং পাশাপাশি আরো দু একটা ইস্যু আছে সুলতান ভাই, সামগ্রিক এনভায়রনমেন্ট কিন্তু সত্যিকার অর্থে ভালো উদ্যোক্তার জন্য উপযোগী না। এইবার অন্যরা যত কথাই বলুক, আমি যেহেতু মাঠ পর্যায়ে কাজ করি, অনেক উদ্যোক্তার সাথে কথা হয়েছে। স্কয়ার গ্রুপের একটি কোম্পানির পর আর কোনো 2টি কোম্পানি আসছে, আর কোনো কোম্পানি আসছে। কিছুদিন আগে এক প্রোগ্রামে স্কয়ারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বললেন যে আল্লাহর রাস্তায় আমাদের টানাটানি করেন না, আরো বড় বড় কোম্পানি আছে তাদেরকে নেন। এই কথা কেন বললেন? আমরা যতটুকু জানি যে স্কয়ারের মধ্যে বড় ধরনের অনিয়ম দুর্নীতি নাই, তাহলে সেই লোকটা কেন আসতে চায়? কারণ কি, এনভায়রনমেন্টের জায়গাটা আপনার এসএসসি যেখানে সহায়ক ভূমিকা পালন করতে পারতো, ফ্রেন্ডলি ভূমিকা করে রেগুলেট করতে পারতো, সে জায়গায় না করে কখনো কখনো নিয়ন্ত্রকের মতো, ঠিক আছে, প্রভুর মতো হয়ে যায়। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সহায়ক সংস্থা হিসেবে কাজ করতে পারলো, অনেক সময় সেটা করে না। আবার এজিএম এর নামে যে অনাচার দুর্নীতি হয়, সামান্য ফুটপাতের মাস্তানের মতো লোক 1টা 2টা 5টা শেয়ার কিনে এই এজিএম এ এই সব শিক্ষিত এবং লোকজন যারা অনেক নলেজ রাখে, অনেক পরিশ্রম করে, শ্রম ঘাম দিয়ে একটা কোম্পানি নিয়েছে, তাদেরকে নাজেহাল করে, অপমান করে, এমন একটি অবস্থার মধ্যে অনেক উদ্যোক্তা আসতে চান না। উদ্দেশ্য থাকে অসৎ উদ্দেশ্য, পাশাপাশি নেওয়ার জন্য। সেটাই আমার সাথে নেগোশিয়েট করো, না হলে কিন্তু তোমাকে এরকম হতে হবে। এখন একজন সৎ উদ্যোক্তা, ভালো উদ্যোক্তা কেন নেগোশিয়েট কেন করবেন? তার তো আত্মমর্যাদার জায়গা আছে যে আমি তো ভাই চুরি করছি না, আমি সৎভাবে ব্যবসা করছি, করে যে প্রফিট হচ্ছে তোমাকে ভাগ দেবো, তুমি শেয়ার হলে তুমি ভাগ নাও, লভ্যাংশ দিচ্ছি, তোমার সাথে আন্ডারহ্যান্ড ডিলিং কেন করতে হবে? এই যখনই যারা করতে চায় না তাদেরকে কিন্তু নাজেহাল করা হয়। এই জায়গাটা আমি শিবলি সাহেবের সময় বলেছি, তার আমার খায়রুল সাহেবের সময় বলেছি যে আপনারা তো অনেক পাওয়ারফুল। আপনি জানেন গত আওয়ামী লীগ সরকারের আমলে এত বেশি পাওয়ারফুল সরকার ছিল, চাইলে যে কোনো জিনিস করতে পারতো। তাদেরকে বলেছিলাম যে আপনারা এই একটা জায়গা দূর করেন, দেখবেন এই চক্রগুলোকে আটকে দেয়া, কিন্তু কোনো কমিশন সে উদ্যোগটুকু নেয়নি। ধন্যবাদ জিয়া। আমরা আবার আলোচনায় আসবো। প্রিয় দর্শক, নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরবো আবার আমাদের অতিথিদের সঙ্গে নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আবার আমাদের নির্ধারিত আলোচনায়। আজকে আমাদের আলোচনার বিষয় পুঁজিবাজারে বৈশ্বিক অর্থনীতির প্রভাব। আর এই আলোচনার জন্য দুজন অতিথি আমাদের সঙ্গে রয়েছেন। আপনারা ইতিমধ্যেই তাদের নাম জেনেছেন, তাদের কথা শুনেছেন। আমি সরাসরি যেতে চাই জনাব জিয়াউর রহমান আপনার কাছে। আমরা এই যে বৈশ্বিক অর্থনীতির যে প্রভাবটা আমাদের বাজারে পড়েছে, সেটি কতখানি বাজারকে প্রভাবিত করছে, বা বাজারকে আমরা এখনকার যে বাজার আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখলাম যে যখনই ঘোষণা এলো যে যুদ্ধটা থেমে যাবে, তখনই বাজার চটজলদি বেড়ে গেল, আপনার সূচকও বেড়ে গেল, আবার লেনদেনও বেড়ে গেল। আবার এই চুক্তিটি যখন এখনো পর্যন্ত হচ্ছে না পাকিস্তানের মধ্যতায়, এখন চুক্তি কবে হবে সেটি নিয়েও একটি অনিশ্চয়তা দেখা দিয়েছে। আবার বাজারে আমরা একটি শেকি দেখছি, বা বাজারে একটু উত্থান পতন দেখতে পাচ্ছি, একটি ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি। কারণটা কি? আসলে এখন তো এই বৈশ্বিক যে গ্লোবালাইজেশনের কথা আমরা বলি, বিশ্বায়নের কথা বলি, কোনো দেশ তো, কোনো দেশের অর্থনীতি তো আসলে অন্য দেশের অর্থনীতি বা আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে বিচ্ছিন্ন থাকার সুযোগই নাই। বাংলাদেশের পক্ষে আর সুযোগ নাই, কারণ আমরা অনেকটা রফতানিমুখী একটি দেশ। আবার আমাদের অর্থনীতির প্রধান 3টি চালিকা শক্তির 2টি কিন্তু বাইরের সাথে সম্পর্কিত। একটি হচ্ছে রেমিটেন্স, আরেকটি হচ্ছে রফতানি, আরেকটি হচ্ছে হয়তো আমাদের কৃষি। এই তো বিষয়। সুতরাং যখনই বাইরের অস্থিরতা তৈরি হয়, বাইরের অর্থনীতিতে সংকোচনমূলক অবস্থা দেখা যায়, মন্দা দেখা যায়, তখন কিন্তু তার একটা ইম্প্যাক্ট আমাদের এখানে পড়ে, নানা কারণে পড়ে। ধরেন আমাদের বাজারে হয়তো বিদেশি বিনিয়োগ ওই অর্থে সরাসরি নাই, পোর্টফোলিও বিনিয়োগ যেটা, সাধারণ বিনিয়োগকারীরা বিনিয়োগ তুলে নিয়ে যাবে এরকম আশঙ্কা নাই। কিন্তু বিদেশের অর্থনীতি যখন খারাপ হয়, কিংবা আপনি তেলের বাজার যখন অস্থির হয়ে যায়, তেলের দাম যখন বাড়ে, তখন কিন্তু আমার অর্থনীতির উপর তার ইম্প্যাক্ট হয়। এখন আমার অর্থনীতি যদি ইম্প্যাক্ট হয়, সামগ্রিক অর্থনীতি মন্দা যায়, পুঁজিবাজার তো ভালো যাওয়ার সুযোগ থাকে না। আবার কোম্পানিগুলো পারফরমেন্স যদি ভালো না করতে পারে, ভালো ইনকাম না করতে পারে, ডিভিডেন্ড না দিতে পারে, তাহলে একজন বিনিয়োগকারী কোন আশায় ভালো দাম দিয়ে শেয়ারটা কিনবেন? তখন তিনি মনে করেন যে কোম্পানি এই ইকোনমিক যে শক আসছে, জ্বালানির কারণে যে শক আসছে, সেই শকটা নিয়ে এই বছরে প্রফিটই করতে পারে না কোনো একটা কোম্পানি। যদি বিনিয়োগকারী মনে করেন যে সে তো লস করবে, তাহলে সে তো চাইবে যে আগে আমি বরং সেটা বিক্রি করে দিই,
আমি লসের সময় যেন দাম পড়ে যাবে, যখন রেজাল্টটা আসবে সবাই জানাজানি হয়ে যাবে, সেই রিস্ক আমি নিব না, আমি করে দিই। এরকম বরং যেখানে একটা বাই প্রেশার থাকার কথা সেখানে অনেক সময় সেল প্রেশার চলে আসে। এই হচ্ছে অনেকগুলো বিষয়। এবং আপনি যে কথা বললেন, যখনই দেখা গেল যে একটা যুদ্ধবিরতি, তখন মনে হলো যে আপাতত যে একটা আতঙ্ক সবার মধ্যে তৈরি হচ্ছে হরমুজ প্রণালীর বন্ধের কারণে ধেই ধেই করে বেড়ে গেছে জ্বালানি বাজার, এবং এই কারণে ফ্রেট বেড়ে গেছে, আমাদের যে পণ্য আমদানির ব্যয় বেড়ে গেছে। এবার রপ্তানিমুখী পণ্যের কাঁচামাল হোক, কিংবা আমাদের ভোগ্যপণ্য হোক, কিংবা অভ্যন্তরীণ বাজারমুখী যে শিল্প আছে তার কাঁচামাল হোক, যাই হোক সবকিছুর সাথেই তো এগুলো সম্পর্ক আছে। সেটি একটি বিষয়। তো সবাই মনে করছিল যে এটা বন্ধ হয়ে গেছে, মানে তার মানে একটু স্বস্তির জায়গা, তার আমরা রিফ্লেকশন দেখেছি। আবার এখন যখন দেখলাম যে একটা অনিশ্চয়তা, তখন কিন্তু আবার একটা সে কি ভাব বাজারে কিছুটা উত্থান পতন। একটা দল হয়তো আশা করছে না শেষ পর্যন্ত সমাধান হয়ে যাবে, একটি দল হয়তো ভাবছে না আর হবেই না। এই কারণে আমরা কিন্তু দেখি যখনই আশাবাদীরা একটু শক্তিশালী হয়ে ওঠে তখন বাজার একটু ভালো হয়, আবার যখনই নৈরাশ্যবাদীরা কিংবা যারা মনে করছেন আপাতত সমাধান হবে না, আবার হয়তো যুদ্ধের অবস্থায় ফিরে যাবে, তখন কিন্তু বাজার আবার দরপতন হয়। এই একটা অবস্থা। এবং আপনি ইকোনমির কথা বলছিলাম, যে ইকোনমিকে টিকিয়ে রেখেছে কিন্তু একটা রেমিটেন্স। এইবার যে সংকট তৈরি হয়েছে, সংকটের কারণে একটা এই সোর্সটা কিন্তু বড় মাত্রায় কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি আমার জনশক্তির বড় অংশ তো মধ্যপ্রাচ্যে থাকে, সৌদি আরব বলেন, কুয়েত বলেন, দুবাই বলেন, তাই না, সংযুক্ত আরব আমিরাত, এসব জায়গায় কিন্তু বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি কিন্তু হয়েছে। আরামকোতে পর্যন্ত হামলা হয়েছে, বিভিন্ন তেল ক্ষেত্র, গ্যাস ক্ষেত্র, কাতারের একটা গ্যাস ক্ষেত্র তো অলরেডি বন্ধ আছে। তো এই যে জায়গাগুলোতে বিনিয়োগকারীদের মধ্যে এই আশঙ্কাও কাজ করে, যদি শেষ পর্যন্ত এগুলো রিকভারি দেরি হয় কিংবা যুদ্ধ আরো প্রলম্বিত হয়, তাহলে তো রেমিটেন্স ফ্লো কমে যাবে। রেমিটেন্স ফ্লো কমে গেলে রিজার্ভ কমে যাবে, আমার ইকোনমি একটা বড় ধরনের শকের মধ্যে পড়বে, সেই কারণে আমার কোম্পানিগুলো পারফরমেন্স খারাপ হয়ে যাবে। সব কিছু মিলিয়ে কিন্তু আসলে ভাবনা। আমরা মনে করি যে এখন পর্যন্ত যতটুকু প্রভাব পড়েছে সেগুলো কিন্তু রিকভারি যোগ্য। বাংলাদেশের একটা অন্তর্নিহিত শক্তি বাংলাদেশের উদ্যোক্তাদের মধ্যে আছে। আমরা কোভিড দেখেছি, তার আগে সংকট দেখেছি, বিশ্ব যখন জবুথবু হয়ে যায়, কেঁপে উঠে, তখনই কিন্তু এখান থেকে ঘুরে দাঁড়ান আমাদের উদ্যোক্তারা। তাদের সেই শক্তি, সৃজনশীল চিন্তা, পরিকল্পনা এবং শক্তিটুকু আছে। সরকারের উচিত হবে এদের সাথে বসে, অলরেডি কিন্তু আমরা দেখেছি প্রধানমন্ত্রীকে উদ্যোক্তাদের সাথে বসেছিলেন, এবং অন্যান্য যারা নিয়ন্ত্রক সংস্থা আছেন, বাংলাদেশ ব্যাংক আছে, সমন্বয় করে উদ্যোক্তাদের সাথে বসে কি কি ইমিডিয়েট ব্যবস্থা নিলে যে শকটুকু এসছে সেই শকটুকু অ্যাবজর্ব করতে পারবে, সহজে ঘুরে দাঁড়াতে পারবে, সেই জায়গাগুলো যেন দেখা হয়। যদি দেখা হয়, আমি মনে করি কোম্পানিগুলোর পারফরমেন্স ভালো হবে, এবং কোম্পানিগুলোর পারফরমেন্স ভালো হলে এই বাজারে একটা গতিও আসবে। এবং বাজার যেহেতু দীর্ঘদিন যাবত মন্দ অবস্থায় ছিল, সবার মধ্যেই কিন্তু একটা আশাবাদ তৈরি হয়েছে। আপনি যেটা বললেন, সরকার আসার পর কিন্তু সূচক বেশ কিছুটা বেড়েছে, এবং আমরা যে দেখলাম 700, 800, 900 কোটি টাকার পর্যন্ত লেনদেন হয়েছে, সেটি তো এই আস্থারই প্রতিফলন। যখন এরই মধ্যে দেখলাম জিয়া অর্থমন্ত্রী বেশ কয়েকবার বিভিন্ন জায়গায় বলেছেন বাজারকে শক্তিশালী করতে চান, এবং এই বাজার থেকে বিনিয়োগকে সবচেয়ে বিনিয়োগের প্রধান উৎস বানাতে চান পুঁজিবাজারকে, এবং এই নিয়ন্ত্রক সংস্থা সহ পুঁজিবাজার সংশ্লিষ্ট সব জায়গায় উনি একটা বড় পরিবর্তন আনতে চান, ঝাঁকুনি দিতে চান। সেটিরও কোনো প্রভাব? এইটার একটা প্রভাব আমি মনে করি আছে। কারণ হচ্ছে কি, এই প্রথমবারের মতো একজন অর্থমন্ত্রী যে আসলে স্টক মার্কেট বুঝেন, আগে যারা এসেছিলেন তারা কিন্তু আসলে ওই অর্থে স্টক মার্কেট বুঝেন না, এবং কেউ কেউ এরকমও ছিল যে আপনার পড়াশোনা করেছে একটু বাম ধারার বা সমাজতান্ত্রিক ধারার লোকজন চিন্তা ভাবনার মতো ছিল, কিন্তু উনি কিন্তু এই মার্কেটের সাথে ইনভলভ ছিলেন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ আসলে তার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল, ওই স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান উনি ছিলেন। সুতরাং উনি কিন্তু বোঝেন, এবং বাণিজ্য মন্ত্রী যেহেতু ছিলেন, আপনি একাধিক পোর্টফোলিওর কারণে তার ডাইভার্সিফাইড কাজ করার কিন্তু অভিজ্ঞতাটা কিন্তু আছে, এবং উদ্যোক্তাও, একজন সফল উদ্যোক্তাও। এবং বিভিন্ন সময় বলেছেন উনি যে আমরা বাজারকে ওন করব, এবং উনি এটা রিয়েলাইজ করছেন যে ব্যাংকমুখী যদি থাকি আমাদের অর্থনীতি, এক সময় যে আমরা যে গতির কথা বলি অর্থনীতিকে অনেক বড় করব এবং সাস্টেনেবল যদি করতে চাই, ব্যাংকের উপর নির্ভর করে সাস্টেনেবল অর্থনীতি গ্রোথ সম্ভব না। সাস্টেনেবল গ্রোথের জন্য আপনাকে ফাইন্যান্সের একাধিক উৎস নিশ্চিত করতে হবে, তার মধ্যে অবশ্যই প্রধান উৎস হতে হবে পুঁজিবাজার। এটি রিয়েলাইজ করে উনি বলছেন। এখন যেটি বলছেন সামগ্রিকভাবে সরকার সেটা ওন করবে কিনা আমি জানি না, কিন্তু উনি এটা অ্যাটলিস্ট রিয়েলাইজ করছেন বলে আমাদের কাছে মনে হয়েছে। এবং এই কথা উনি বলেছেন যে বাইরের অনেক ফান্ড আমাদের মতো অর্থনীতি বিনিয়োগ করার জন্য উন্মুখ হয়ে আছে, সুতরাং আমরা যদি পরিবেশটা তৈরি করে দিতে পারি তাহলে অনেক ফান্ডও আসবে। সুতরাং আমরা মনে করি যে জনগণের বা বিনিয়োগকারীদের একটা আশা ওনার উপর আছে, আস্থা একটা আছে, এবং সামগ্রিকভাবে যদি পরিকল্পিতভাবে সমন্বিতভাবে কিছু ব্যবস্থা নেওয়া হয়, তার একটি সুফল আমরা পুঁজিবাজারে দেখব। বিনিয়োগের ক্ষেত্রে স্থানীয় বিনিয়োগ এবং বিদেশি বিনিয়োগ উভয় ক্ষেত্রে দেখবো, এবং লিস্টিং এর ক্ষেত্রেও দেখবে। ধন্যবাদ জিয়া। লালি ভাই, আমরা আপনার কাছে একটু আসতে চাই। লালি ভাই শুনতে পাচ্ছেন আমাকে? লালি ভাই,
লালি ভাই শুনতে জি, পাচ্ছেন শোনা আমাকে? যাচ্ছে? জি, জি, শোনা যাচ্ছে। লালি ভাই, আমরা কথা বলছিলাম বৈশ্বিক পরিস্থিতি বা বৈশ্বিক প্রভাব নিয়ে। এই বৈশ্বিক প্রভাব যেটি পড়েছে আমাদের অর্থনীতিতে এবং এমনকি পুঁজিবাজারে, এখান থেকে উত্তরণের পথ কি? সরকার কি করতে পারে এই বৈশ্বিক পরিস্থিতি, যেটি একটি হলো যে চুক্তির মধ্য দিয়ে দুটি দেশের, আমেরিকা এবং ইরানের চুক্তির মধ্য দিয়ে যেটি পাকিস্তান করছে, সেটি তারা সেখানটাতে করবে এবং তার একটি প্রভাব হয়তো পড়বে, কিন্তু সামগ্রিকভাবে আমাদের বাজারকে ভাইব্রেন্ট করবার বা সঠিক ধারায় ফিরিয়ে আনবার ক্ষেত্রে সরকারের কি করণীয়, চটজলদি কি করণীয় আছে স্বল্প মেয়াদে? জি, ধন্যবাদ। একেবারে প্রথম কাজ যেটা হলো ইমিডিয়েটলি একজন যে বাজার বাজার বোঝেন, বাজারের আইন কানুন সব বোঝেন, এইরকম একটা ব্যক্তিকে চেয়ারম্যান করা। কারণ আমরা অনেক টিচার পেয়েছি চেয়ারম্যান হিসাবে, সম্মান দিয়েছি, সম্মানিত ব্যক্তিরা আমলা থেকে আমরা পেয়েছি চেয়ারম্যান, বাট সেরকম পুঁজিবাজারে একমাত্র ফারুক আহমদ সিদ্দিকী সাহেব ছাড়া সেরকম ডেলিভার কেউ করতে পারেন নাই। সো আমরা যদি ডেলিভার করাতে চাই পুঁজিবাজারের ইয়েটাকে, আইন কানুন সবকিছু ঠিকঠাক করে একটা সুন্দর পরিবেশ বিনিয়োগকারীদের দিতে পারি, বিনিয়োগ বান্ধব পরিবেশ যদি দিতে পারি, তাহলে এইটা আমাদের এখান থেকে যারা এই বাজারের সাথে সংশ্লিষ্ট উনাদের এখান থেকে একজনকে সিনিয়র, একজনকে চেয়ারম্যান করা, এবং এই চেয়ারম্যান হলে পরে বাজারের একটা গতি ফিরে পাবে এবং বাজার বিনিয়োগ বান্ধব করার জন্য যা যা প্রয়োজন সে চেয়ারম্যান সেটা করতে পারবে, বিকজ তার নগদর্পণে সবকিছু আছে। সো আমার কাছে মনে হয়, এবং ইমিডিয়েটলি সাপ্লাই সাইডটা ওপেন করা, সাপ্লাই সাইড একেবারে বন্ধ করে দিলে কিন্তু আমাদের পুঁজিবাজারে নতুন বিনিয়োগকারী যুক্ত হবে না এবং নতুন ফান্ডস আসবে না, সেভিংস যেগুলো আছে সেগুলো আসবে না। সো এইটা অতীব জরুরি, আমার সাপ্লাই সাইডটা ওপেন করা। আমার যে নতুন যে আইপিও যে ইয়েটা করা হয়েছে, টাস্ক ফোর্স যেটা দিয়েছিল, সেখানে আপনার 60 ডেজ পুঁজিবাজারকে দেয়া হয়েছিল, স্টক এক্সচেঞ্জকে দেয়া হয়েছিল যে ওনাদের ইয়েটা, ওনারা অবজারভেশনস গুলো ওনারা দিবেন। এটা 60 দিন, 15 দিন করা উচিত, 60 দিন লাগে না। আমি যতক্ষণ আমার এখানে একজন ইনভেস্টরকে, মানে একজন এন্টারপ্রেনারকে, ইন্ডাস্ট্রিয়ালিস্টকে যত তাড়াতাড়ি আমি যদি 2 মাসের ভিতরে টাকা প্রোভাইড করতে পারি, সেটা হলো ইনভেস্টররা, মানে শিল্পপতিরা এই বাজারে আসবে। তা না হলে 30 দিনে 35 দিনের ভিতর তো ব্যাংক থেকে পাওয়া যায়, আমার এখানে কেন আসবে? সো আমার এখানে সেই রকম একটা পরিবেশ করে দিতে হবে যে অন্তত 45 দিনের ভিতরে আমরা একটা লিস্টিং করাতে পারি। খুব সিম্পল, যদি আমার এখানে যখন ইয়ে আসবে, একটা ড্রাফট আসবে, আইপিও ড্রাফট আসবে, সাথে সাথে একজন 7 জনের প্যানেল করতে হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জকে 7 জন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, অডিটর এবং আপনার ইয়ে দিয়ে, কি যে বলে, ফরেনসিক অ্যাকাউন্টেন্টস দিয়ে, 7 জনকে দিয়ে এরকম একটা ইয়ে প্যানেল করতে হবে, এবং আসা মাত্র হ্যাঁ, যখনই লালি ভাই, আইপিও লালি ভাই ড্রাফট আপনি আসবে আপনি সাথে লালি সাথে। ভাই আপনি বলছেন যে যে সংস্কারটা হয়েছে সেই সংস্কারের যে প্রস্তাবগুলো সেখানটাতে আবার সংস্কার করতে হবে। আমি বোধ করি যে আপনি সেই জায়গাটাতে, অ্যাবসলিউটলি, আপনি সেই জায়গাটাতে এবং গুরুত্ব ঢাকা দিয়েছেন, আমি স্টক মনে করি, এক্সচেঞ্জকে আমরা মনে 60 করতে দিন চাই। দেওয়া জি হয়েছে ফর নাথিং। এই জি জিনিসটা টোটাল কার্যক্রম এইটা 45 দিন থেকে 60 দিনের ভিতরে শেষ কমপ্লিট করতে করা হবে। সম্ভব, এবং এটা আমরা ট্রায়াল বেসিসে করেছিলাম। ধন্যবাদ লালি ভাই আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আপনি যে পরামর্শগুলো দিয়েছেন সরকারের পক্ষ থেকে যেটি ইতিবাচক সেটি গ্রহণ করবে। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি জিয়াউর রহমান আপনাকেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আলোচনা শেষ করব এখানটাতেই। তার আগে জানিয়ে রাখতে চাই, দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক এই অনুষ্ঠান বিজনেস টাইমস সপ্তাহের শনি থেকে বৃহস্পতি একই সময় সরাসরি সম্প্রচার হয়ে থাকে। আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি সুলতান মাহমুদ। আল্লাহ হাফিজ।